আজকে থেকে ঠিক ১৫ দিন আগে একজন ৪৫ বছরের মেল পেশেন্ট আমাদের কাছে এসেছেন। তার সমস্যাটা ছিল তার জিহ্বায় অনেক খাঁজ কাটা এবং আম মুখ থেকে প্রচণ্ড রকম দুর্গন্ধ আসে এবং মানুষের সামনে কথা বলার সময় তিনি অনেক হীনমন্যতায় ভোগেন। যখন আমি ক্লিনিক্যালি তার এক্সামিনেশন করলাম, তখন দেখলাম তার হচ্ছে ফিশার টাঙের সমস্যা। আমাদের ডেন্টাল সার্জনদের কাছে কিন্তু এই ফিশার টাং আমরা প্রায়শই দেখে থাকি। কারণ বিভিন্ন প্রসিডিওরের সময় যখন আমরা পেশেন্টের ওরাল ক্যাভিটিতে কোনো ট্রিটমেন্ট করি, আমরা কিন্তু দেখতে পাই অনেক পেশেন্টেরই আমরা ফিশার টাং পেয়ে থাকি। কিন্তু সবার কিন্তু মানে কোনো প্রকার কোনো কমপ্লেন থাকে বিষয়টা তা না। বেশ কয়েকজনের কমপ্লেন থাকে না, আবার অনেকের কমপ্লেন থাকে। সাধারণত এই জিনিসটা কেন হয়ে থাকে আপনাদেরকে বলি। এটা হচ্ছে নরমাল একটা অ্যানাটমিক ভ্যারিয়েন্টও হতে পারে, হেরিডিটারি হতে পারে, কোনো সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড হতে পারে, যেমন হচ্ছে জোগ্রেন সিনড্রোম বা মেল কার্সন রোজেনথাল সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড হতে পারে, অথবা সেকেন্ডারি ক্যান্ডিডিয়াসিসের জন্য হতে পারে, ইডিওপ্যাথিক অনেক কারণেও হতে পারে, অথবা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। এখন পেশেন্ট এমন একটা ফিনান্সিয়াল স্টেটাস থেকে বিলং করে যে তিনি আসলে কোনো প্রকার কোনো পরীক্ষা করতে পারবেন না, এবং এতদিন তিনি কোনো ডক্টর দেখাননি। কারণ হচ্ছে ডাক্তাররা নাকি আসলেই অনেক পরীক্ষা করতে দেয়, এই ভয়ে তিনি ডাক্তারও দেখান নাই। তো আমি সেই থেকে তার হিস্ট্রিটা নেওয়া শুরু করলাম যে ওনার আসলে একটা পর্যায়ে হিস্ট্রি দেখা গেল উনি কনস্টিপেশনে ভোগেন এবং ৩ থেকে ৪ দিন পর পর তার হচ্ছে পায়খানা হয়। তো আমরা তো একটা বিষয় জানি যে যাদের কনস্টিপেশনের প্রবলেম থাকে তাদের গাট মোটিলিটি অনেক কমে যায়। গাটের নর্মাল ফ্লোরাগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, নরমালি ফাংশন করতে পারে না। তারপর অ্যাবজর্পশন প্রপারলি হয় না, আমাদের নিউট্রিয়েন্টসগুলোর অ্যাবজর্পশনগুলো প্রপারলি হয় না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? যদি এ ধরনের পেশেন্ট আমরা পাই, বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে বা উপজেলা শহরে বা জেলা শহরে বিশেষ করে প্র্যাকটিস করতে আসেন, সপ্তাহে ১ দিন, ২ দিন বা ৩ দিন, যেই কয়দিনই আসেন, আপনারা কিন্তু অনেকেই এই ব্যাপারটার সাথে পরিচিত যে আর্থিকভাবে অসচ্ছল অনেক পেশেন্ট আসে যাদের কোনো ইনভেস্টিগেশন করার সামর্থ্য থাকে না। তারা শুধুমাত্র ওষুধ খাবে, ওষুধটা কিনে খাবে সেই ভরসায় ডক্টরদের কাছে আসেন। তো এক্ষেত্রে পেশেন্টের হিস্ট্রিটা কিছুটা গাইড করলো আমাকে, পেশেন্টের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে। তো হতে পারে অন্য কোনো সমস্যার সাথেও অ্যাসোসিয়েটেড হতে পারে, কিন্তু পেশেন্ট কোনোভাবেই কোনো পরীক্ষা করবেন না। যদি আমাদের এই ব্যাপারগুলো এক্সক্লুড করতে হয় তখন কি করতে হতে পারে? প্রথমেই আমাদের যেই ইনভেস্টিগেশনটা আইডিয়াল আমাদের করতে হবে সেটা হচ্ছে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট। এছাড়া আমরা সেরাম B12, ফলিক অ্যাসিডের অ্যাসে করব। একটা আয়রন প্রোফাইল করব যেখানে আমরা হচ্ছে সেরাম ফেরিটিন লেভেলটা দেখতে পারি। তাছাড়া দেখা গেছে যে জিঙ্কের সাপ্লিমেন্টের দেয়ার পরে এটা খুব ভালো একটা রেসপন্স করে। তো জিঙ্কের ডেফিসিয়েন্সি আছে কিনা সেটা দেখার জন্য আমরা জিঙ্কের অ্যাসেও করতে পারি। তো আমি আসলে তখন কিছু না পেরে, উপায় না, পেশেন্ট যেহেতু কোনো ইনভেস্টিগেশন করবেই না, তখন হচ্ছে বেস্ট গেস থেরাপির মাধ্যমে পেশেন্টকে এই সাপ্লিমেন্টগুলো দিয়ে দিলাম। ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথমেই পেশেন্টকে আমি রিঅ্যাসিওর করলাম যে ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। এখন আপনাকে আমি পরীক্ষা না করেই ওষুধ দিচ্ছি, কিন্তু যদি এই সমস্যাটা ভালো না হয় তখন কিন্তু সবগুলো পরীক্ষা করতে হবে আপনাকে। এবং সে এই বিষয়ে আমার সাথে রাজি হয়েছে যে যদি তার এখন সমস্যা ভালো না হয় তখন তিনি আম আমার আমার কথা মতো এই পরীক্ষাগুলো করবেন। তো এইটা কিন্তু আমি ১৫ দিন আগের কথা বলছি। আমি ওনাকে কি ম্যানেজমেন্ট দিলাম সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে প্রথমে পেশেন্টকে আমি রিঅ্যাসিওর করলাম যে, "বাবা আপনার এই সমস্যা যেটা আছে এইটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সবকিছুরই চিকিৎসা আছে। তো আপনি জাস্ট নিয়মিত ২ বেলা ভালো করে ব্রাশ করবেন। আপনার জিহ্বার মধ্যে খাবার জমে থাকে। যেই খাবারগুলো থেকে হচ্ছে দুর্গন্ধ আসে, আপনি অবশ্যই ২ বেলা ব্রাশ করার সময় জিহ্বা ভালোভাবে পরিষ্কার করবেন। তাকে ক্লোরোহেক্সিডিন মাউথ রিনস দিলাম, তাকে ফলিক অ্যাসিড, জিঙ্কের সাপ্লিমেন্ট দিলাম, ভিটামিন B12 এর সাপ্লিমেন্ট দিলাম, জাস্ট মাল্টিভিটামিন ট্যাবলেটস। এবং একটা বিষয়ে তাকে আমি একটু জোর দিয়ে বলেছি, সেটা হচ্ছে আপনি কিন্তু আপনার ডায়েটারি হ্যাবিট ভালো করতে হবে। আপনাকে কিন্তু খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। শুধুমাত্র ভাত এবং রুটির ওপর ভরসা না করে আপনাকে কিন্তু ভাতের চেয়ে বেশি তরকারি খেতে হবে, ফলমূল খেতে হবে, শাকসবজি খেতে হবে। এই বিষয়গুলো, মাছ মাংসর বিষয়, এই সব কিছু আমি ওভারঅল তাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। আজকে সকালবেলা ১৫ দিন হয়েছে, আমি তাকে আসতে বলেছিলাম ১ মাস পরে। ১৫ দিন পরেই তিনি আজকে এসেছেন। এসে আমাকে বলছেন যে আগের চেয়ে উনি অনেকটা পরিবর্তন লক্ষ্য করছেন।
এবং আগে উনি যেই ডিসকমফোর্টগুলো ফিল করতেন, এখন সেই ডিসকমফোর্টটা উনি আর ফিল করেন না। এবং জাস্ট এটা জানানোর জন্যই উনি এসেছেন আমার কাছে। উনি কসবায় এসেছিলেন একটা কাজে এবং উনি আমার সাথে দেখা করে গেছেন এইটা জানানোর জন্য যে আগের থেকে উনি অনেক ভালো আছেন। তবুও আমি বললাম যে, "না, আপনি ১ মাস পরে আবার আসবেন আমার কাছে।" হয় কি? অনেক সময় সাথে, সাথে ইনস্ট্যান্ট নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিটা কারেকশন হয়ে গেলে আ পরবর্তীতে আবার যখন এটার ডেফিসিয়েন্সি নতুন করে তৈরি হয়, তখন আবার এটা নতুন করে রিকার করতে পারে। তো সেক্ষেত্রে আমরা অন্য ম্যানেজমেন্টে যাব। কিন্তু ইনিশিয়ালি যখন এটা কারেকশন হয়ে যায়, তখন কিন্তু পেশেন্ট হুট করে ভালো হয়ে যায়। হঠাৎ করেই পেশেন্টের কিন্তু সবগুলো সিম্পটমগুলো রিজলভ হয়ে যায়। এই ভিডিওটা শুধুমাত্র ডক্টরদের জন্য এবং ইন্টার্ন, ফাইনাল ইয়ার বা যারা জুনিয়র ডক্টর, বিশেষ করে জুনিয়র ডেন্টাল সার্জন যারা আসলে এইরকম প্রবলেম ফেস করেন যে অনেক পেশেন্টই আসলে ইনভেস্টিগেশন করতে চায় না। তখন আমরা কিভাবে এটার ম্যানেজমেন্টটা করব? তো যেটা আমি শিখলাম, আমি চেষ্টা করি আমার সারাউন্ডিংস যেই ডক্টরগুলো আছেন তাদের সাথে শেয়ার করার। জাস্ট নলেজ শেয়ার করলাম।